আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর পদত্যাগ করেন। 5 দিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে পদত্যাগ করেছেন 4 প্রসিকিউটর। 2 দিন পর আরো 3 জন, এর পরিপ্রেক্ষিতে আরো 2 প্রসিকিউটর পদত্যাগপত্র জমা দেন। ট্রাইব্যুনালের পদত্যাগকারী সদস্য অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পদত্যাগকারীরা হলেন সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি। এ নিয়ে ট্রাইব্যুনাল থেকে রাষ্ট্রপক্ষের সব আইনজীবী পদত্যাগ করলেন। এর আগে পদত্যাগ করেন শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন, আলতাফ উদ্দিন আহমেদ, সুলতান মাহমুদ সিমন, মোহাম্মদ মোখলিসুর রহমান বাদল ও ব্যারিস্টার তাপস কান্তি বল। 13 আগস্ট ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সহ 4 জনের পদত্যাগের কথা জানান। অন্য 3 জন হলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট জাহিদ ইমাম ও ব্যারিস্টার শেখ মুশফিক কবির। পরে 2012 সালের 22 মার্চ ট্রাইব্যুনাল 2 নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2015 সালের 15 সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে চলছে বিচার কাজ। স্বাধীনতার 39 বছর পর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2010 সালের 25 মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে 2012 সালের 22 মার্চ ট্রাইব্যুনাল 2 নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2015 সালের 15 সেপ্টেম্বর এ দুটিকে একত্রিত একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 চলছে বিচার কাজ। ভিন্নধর্মী গায়কের জন্য পরিচিত সঙ্গীত শিল্পী পাপি মোনা। এই গায়ক এবার সাফল্য দেখাচ্ছেন আমেরিকায়। প্রথমবারের মতো আমেরিকান ম্যাগাজিন রোলিং স্টোন আয়োজিত নেক্সট টপ হিট মেকার প্রতিযোগিতায় নাম লেখালেন বাংলাদেশি গায়ক পাপি মোনা। পাপি মোনার লেখা, সুর এবং তার কণ্ঠে গাওয়া নো স্ট্যান্ডিং এনিটাইম গানটি আমেরিকান নেক্সট টপ হিট মেকারে জমা দেওয়ার পরে এজেন্সি দ্বারা গৃহীত হয়। এটি তার মৌলিক গান। তবে ভোটের মাধ্যমে প্রথম স্থান অধিকারী $10,000 পুরস্কার পাবে এবং ফিচার অফ মিউজিক শোকেসে পারফর্ম করতে পারবে। দীর্ঘ 25 বছর ধরে সঙ্গীত চর্চা করা পাপি মোনা বলেন, আমেরিকার মূলধারার কাজ করা তার দীর্ঘদিনের স্বপ্ন। এটি 1967 সালে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে জেন ওয়েনার এবং সঙ্গীত সমালোচক রালফ জে ক্লিন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ম্যাগাজিন হান্টার এস থমসন দ্বারা প্রথম রক সঙ্গীত এবং রাজনৈতিক প্রতিবেদনের কভারেজের জন্য এটি পরিচিত। কোলোসাল এবং রোলিং স্টোন আমেরিকার নেক্সট টপ হিট মেকারের জন্য একসাথে কাজ করে। কোলোসাল সিও মেরি হ্যাগেনের মতে, পরবর্তী বড় হিট তৈরি করতে ভাগ্যের চেয়ে বেশি কিছু লাগে। আমেরিকার নেক্সট টপ হিট মেকারের মাধ্যমে আমরা একজন উচ্চাকাঙ্ক্ষী সঙ্গীত শিল্পীকে শিল্প জগতে জায়গা করতে সহযোগিতা করছি। অনলাইনে এই ভোট চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। ভোট দেওয়া যাবে বিশ্বের যে কোনো জায়গা থেকে। বর্তমানে প্রতি মাসে বিশ্বব্যাপী 60 মিলিয়নেরও বেশি দর্শক রয়েছে। প্যানক্স মিডিয়া কর্পোরেশন দ্বারা পরিচালিত এবং প্রকাশিত রোলিং স্টোন আপ টু দ্য মিনিট খবর সরবরাহ করে থাকে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে ভাইরাল হয় ঢাবি ছাত্রী সিথি। এক পুলিশকে প্রশ্ন করা হয়, আপনি কি কোটার পুলিশ? সবাই কোটার পুলিশ। সামাজিক যোগাযোগে মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয় ঢাবির শিক্ষার্থীর। এবার এক ভিন্ন কারণে আবারও আলোচনায় সিথি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তার সম্মতি ছাড়া ধর্ষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র। এই ইস্যুতে পুলিশ ও সেনাবাহিনীর সাথে খুব অশ্লীল ও খারাপ আচরণ করেন সিথি। রেপিস্টের বিচারের জন্য
খুন হবো আজকে। উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে। আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। সেনাবাহিনীর কর্মকর্তার কাছে এই তরুণী দাবি জানান, থানায় নিয়ে আসা অভিযুক্ত ধর্ষকের কাছ থেকে অপরাধ স্বীকারের ভিডিও স্টেটমেন্ট নিতে হবে। What the fuck? পুলিশকে আবার বিশ্বাস করা সবথেকে বড় নোংরামি হইছে। এবং পেটানোর জন্য সেই অভিযুক্ত ধর্ষককে তাদের হাতে তুলে দিতে হবে। এই দাবিতে শিক্ষার্থীদের নিয়ে থানায় জড়ো হন ফারজানা সিথি। তারা বলছে এটা তাদের প্রস্তাব ছিল। আপনি কেন এটা পুলিশদের প্রস্তাব ছিল? সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান, অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ধর্ষককে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান তিনি। তার এই কথা মানতে নারাজ হন ফারজানা সিথি ও তার সাথে আসা শিক্ষার্থীরা, জানিয়ে থানার মধ্যে এই তুরকালাম কাণ্ড ঘটে। পুলিশ তার নোংরা খেলা খেললো, পুলিশ আবারও বিশ্বাস নিয়ে চুদুর-বুদুর করতেছে। সেনাবাহিনীকে সরে যেতে এবং থানা ঘেরাও করার আলটিমেটাম দেন ফারজানা সিথি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় এলে সমালোচনার শিকার হন। তার এই আচরণ মেধাবী শিক্ষার্থীদের প্রশ্নবিদ্ধ করে। ভাইরাল হতে থাকে সিথির ব্যক্তিগত জীবনের নানান ছবি। এরই মাঝে গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সবার কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চাইতে দেখা যায় সিথিকে। আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে সংস্কারের পর যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে সিদ্দিরগঞ্জ মাছ ব্যবসায়ী মোহাম্মদ মিলন হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, শামীম ওসমান সহ ৬২ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। নিহত মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় ওই হত্যা মামলা করেন। বাংলাদেশ পুলিশের ৭৩ কর্মকর্তাকে সুপার নিউমারারি উপ পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ ১ শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতির কথা জানানো হয়। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ যোগাযোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক বাংলাদেশে যে শেয়ার ধারণ করেছে তা হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিনিয়োগকারীরা। তারা বলছেন, এসব শেয়ার এদিকে অবৈধ পন্থা ও প্রভাবের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে সৃষ্টি করা হয়েছে, অন্যদিকে বৈধ শেয়ারধারীদের শেয়ার বিক্রিতে বাধ্য করে সেই শেয়ার কেনা হয়েছে। এই ব্যাংকে বর্তমান এস আলম গ্রুপের প্রায় ৮২% শেয়ার রয়েছে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসের বিরুদ্ধে নতুন করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের আগে 4টি স্টেটে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কামালা। এই পরিস্থিতিতে ট্রাম্প পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে গত শনিবার কামালাকে আক্রমণ করেন বামপন্থী ও উম্মাদ বলে। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৩৭ বছর বয়সী পেতংতান সিনাওয়াত্রাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন দেশটির রাজা। সাবেক থাকসিনপন্থী একটি টেলিভিশন স্টেশনের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে রাজা মাহা ভাজি লারুং কর্নের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক চাবি গ্রহণ করেন পেতংতান সিনাওয়াত্রা। ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। এটা রাশিয়ার তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা, তবে কিয়েভ দাবি করেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে তারা। অন্যদিকে রাশিয়ার ভেতরে কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। তারা সেখানে আরো একটি সেতু ধ্বংস করে দিয়েছে। কলকাতা আর.জি. কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে ২৪ ঘন্টার কর্মবিরতি শেষ হলেও কাজে যোগ দেননি অনেক চিকিৎসক। এই ঘটনার বিচার দাবিতে তারা ১০ দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করেন। এর ফলে ভারতে স্বাস্থ্যসেবা খাতের উপর প্রভাব পড়ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি অর্থ আত্মসাৎ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম শেখ হাসিনাকে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যার মধ্যস্থতা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। সম্প্রতি গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এ বিষয়ে নিজস্ব গবেষণার ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে পোর্টালটি 2018 সালে চালু করা হয়। তারা বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ বাস্তবায়নের পর এটি দেশের বিদ্যুতের চাহিদার 20% পূরণ করবে বলে আশা করা হয়। এতে আরও বলা হয়, রাশিয়ার সহায়তায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের ব্যয় ধরা হয় $1265 মিলিয়ন, যার প্রয়োজনের তুলনায় অনেক বেশি, যাতে করে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনার এই বাজেটের $500 কোটি আত্মসাতে সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম। ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতা রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মধ্যস্থতার বিনিময়ে পাচার হওয়া অর্থে 30% পান টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় শেখ হাসিনা সহচর ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের মতে সেই সময় ঢাকা মস্কো $1 বিলিয়ন অস্ত্র চুক্তিতেও তিনি মধ্যস্থতা করেন। 2009 সালে টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন। তাদের আমেরিকা জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানিও রয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন বলে, শেখ হাসিনা এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন। তাদের কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি প্রতারণা তহবিল কোম্পানির সাথে যুক্ত এবং প্রায় $900 মিলিয়ন আমেরিকা সহ বিভিন্ন দেশে পাচার করে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হতে পারে বলে জানান রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটোস্কি। রুশ রাষ্ট্রদূতের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কিছুটা বিলম্ব হতে পারে, তবে এটা কঠিন নয়। রাশিয়ার সহায়তায় পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। এর নির্মাণ ব্যয় ধরা হয় $12.65 বিলিয়ন। এটি তৈরি হলে এর 2টি ইউনিট থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। প্রকল্পের 90% অর্থায়ন হয় রাশিয়ার ঋণে। সরকার যোগান দিচ্ছে 10 ভাগের। প্রকল্পটিতে VVER প্রযুক্তি 3য় প্রজন্মের পরমাণু চুল্লি ব্যবহার করা হয়, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। প্রথম ইউনিটটি চলতি বছর এবং দ্বিতীয় ইউনিট 2025 সালে শেষ হওয়ার কথা রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান গত বছরের 28 সেপ্টেম্বর দেশে আসে। পরে আনুষ্ঠানিকতার মাধ্যমে তা বাংলাদেশের কাছে হস্তান্তর করে রাশিয়া। ফয়সাল সরকার গত 19 জুলাই বিকালে রাজধানীর আব্দুল্লাহপুরে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। কারফিউ চলাকালীন থানা, হাসপাতাল ও সম্ভাব্য স্থানে পরিবারের সদস্যরা তাকে হন্য হয়ে খুঁজে বেড়ায়। 13 দিন পর 1 আগস্ট আঞ্জুমান মফিদুল ইসলামে গিয়ে জানতে পারেন মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ফয়সাল। ফয়সালের লাশ বেয়ারিশ হিসেবে দাফন করা হয়। নিহত ফয়সাল কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিশাহী গ্রামের সরকার বাড়ির মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের ছেলে। পরিবারের সঙ্গে ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 2018 সালে এসএসসি পরীক্ষার পর পরিবার সামলানোর জন্য শ্যামলী পরিবহনে সুপারভাইজার হিসেবে চাকরি নেন। চাকরির পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন তিনি।
তার পরিবার জানায় ১৯ জুলাই ফয়সাল আব্দুল্লাহপুরের শ্যামলী পরিবহনে কাউন্টারে যান। সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের সময় আব্দুল্লাহপুর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। বুলেটের আঘাতে তার মাথার খুলি উড়ে যায়। আঞ্জুমানে মফিদুল ইসলাম কোনো অভিভাবক না পেয়ে ২২ জুলাই থেকে ২৫ জুলাইয়ে কোনো এক সময় তাকে বেয়ারিশ লাশ হিসেবে দাফন করে। ২ আগস্ট বিকালে ফয়সালের বাড়িতে গিয়ে দেখা যায় ফয়সালের ছবি হাতে নিয়ে বুক চাপড়ে বিলাপ করছেন নিহত ফয়সালের বৃদ্ধ মা হাজেরা বেগম, বাবা শফিকুল ইসলাম। তাদের আত্মচিৎকারে স্তব্ধ হয়ে আছে চারপাশ। পাশে বসে কাঁদছে ফয়সালের বোন ও স্বজনরা। নিহত ফয়সালের ছোট ভাই ফাহাদ সরকার বলেন, ১ আগস্ট বিকেলে আঞ্জুমান মফিদুল ইসলামে খোঁজ নিলে তারা বেয়ারিশ হিসেবে দাফন করা মরদেহগুলোর ছবি দেখায়। ছবিগুলোর মাঝে ফয়সাল ভাইয়ের মরদেহের ছবি দেখতে পায়। তার লাশ কোথায় দাফন করা হয়েছে জানতে চাইলে তারা জানায়, কাকে কোথায় দাফন করা হয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব না। ফয়সালের বাবা শফিকুল ইসলাম জানান, ফয়সাল লেখাপড়ার পাশাপাশি শ্যামলী বাসে সুপারভাইজারের কাজ করে সংসার চালাতো। সে তো কোনো রাজনীতি করতো না, তাকে কেন গুলি করে মারা হলো? এই বিচার আমি কার কাছে দেব?